guys, this is Sohail from I Love Travel. Welcome to Baku City, capital of Azerbaijan, Day 3. আজকে আবার যাচ্ছি হচ্ছে ডে ট্যুরে। কালকের মতো আজকেরটা এত বড় হবে না, আজকেরটা হবে 7 থেকে 7.5 ঘন্টার মতো। 5টা থেকে 6টা প্লেস ভিজিট করব। আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে বিবি হায়বাত মস্ক, যার জন্য আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলা হয়। আমরা সেই মাউন্টেনেও আজকে যাব, যেটাকে বলে ফায়ার মাউন্টেন। এন্ড অফ দ্য ডে, তার মানে লাস্ট স্টপ হবে আমাদের হায়দার আলিভ সেন্টার, যেটাকে কালচারাল সেন্টারও বলে অফ আজারবাইজান। হায়দার আলিভ সেন্টারের যে আর্কিটেকচার, এটার যে ডিজাইন, এটা যদি আপনারা দেখেন তাইলে হয়তো আপনাদেরকে বিশ্বাস হবে যে পুরো বিশ্ববাসী কেন অবাক আজারবাইজানের নতুন নতুন অবিশ্বাস্য আর্কিটেকচারের কারণে। সো আমি এখন আসছি হচ্ছে কালকের সেম পয়েন্টে, যেখান থেকে আমাকে পিক করা হয়েছিল কালকের ট্রিপের জন্য। আজকের ওয়েদারটা দেখেন, কালকে তো এই সময়টা মোটামুটি সূর্য উঠে গিয়েছিল, ওয়েদার ভালো ছিল কালকে। মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে, আমরা শিওর। তো যার জন্য আমি একটা আমব্রেলাও ক্যারি করি সবসময়। আমি গত কাজাকস্তানের ট্যুর থেকে শুরু করেছি আমব্রেলা ক্যারি করা, কারণ এসব দেশের কোনো ভরসা নাই আবহাওয়ার। এখনই রুদ্র, এই কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপে, এটাই হচ্ছে বিবি হায়বাত মস্ক। সো আমরা এখন ভিতরে যাব। আর এখানে তো আপনারা জানেন যে মুসলমানদের জন্য মসজিদে যাওয়ার ড্রেস আপ কেমন। মহিলাদের জন্য অবশ্যই যে কোনো ধর্মেরই হোক যেতে পারবে, বাট কাবার থাকতে হবে, মাথা মানে চুল গোড়া থাকতে হবে, তারপরে ভালো কাপড় পরা থাকতে হবে। সো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। চলে আসলাম মসজিদের ভিতরের অংশে। এটাকে বিবি হায়বাত মসজিদও বলে, তারপরে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফাতেমা মসজিদ নামেও পরিচিত। এটা শুধুমাত্র একটা মসজিদ না, এটা একটা মাজারও বটে। মসজিদের ভিতরে মাজার অথবা মাজারের মধ্যে মসজিদ। এই মস্কটাকে বেশিরভাগ মানুষই হিস্টোরিক্যাল বিবি হায়বাত মস্ক নামে চিনে। এই মসজিদটা বানানো হয়েছিল অনেক অনেক বছর আগে। তারপরে 1939 সালে যে কোনো একটা কারণে মসজিদটাকে ভেঙে দেওয়া হয়েছিল। পুনরায় আবার 1990 সালে এই মসজিদটিকে তৈরি করা হয়। এই মসজিদের এক পাশে পুরুষ এবং অন্য পাশে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে। মসজিদের ভিতরের ডিজাইন দেখে বোঝাই মুশকিল যে এটা কি রাজপ্রাসাদ নাকি মসজিদ। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে মাড ভলকানোস। মাড ভলকানোস হচ্ছে কাদার আগ্নেয়গিরি। সো আমরা এখন যেই জায়গাটাতে আসছি, এখান থেকে গাড়ি চেঞ্জ করে তারপরে আমরা মাড ভলকানোস বা কাদার আগ্নেয়গিরি পর্যন্ত যাওয়া লাগবে। সো আগে গাড়িতে বসি, তারপরে বাকিটা ওইখানে গিয়ে বলতেছি। গাড়ি চেঞ্জ করার কারণ হচ্ছে এই রাস্তার কারণে। রাস্তাটা তেমন একটা ভালো না, এটা কাঁচা রাস্তার মতো, মাটির রাস্তার মতোই মনে হচ্ছে। তো সেই জন্য অন্য গাড়িতে করে যাচ্ছি এখন। তো ওইখানে পৌঁছে আপনাদেরকে দেখাবো কাদার যে আগ্নেয়গিরি দেখতে কেমন হয়। কাদার আগ্নেয়গিরির খোঁজ পাওয়া গিয়েছিল 2000 বছর আগে। পৌঁছে গেলাম মাড ভলকানোস, যাকে বলে যে কাদার আগ্নেয়গিরি দেখার জন্য। এই যে এদিকটাতে ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার কারণে এখানে রাস্তায় আসছি, পুরোটা কিন্তু একেবারে ভিজা অবস্থা। তো যাতে শু যাতে খারাপ না হয় সেজন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে শুজের মধ্যে। এই যে আপনাদেরকে এখনই দেখাচ্ছি, এই যে দেখেন এই যে বুটো আসতেছে নিচে থেকে। এটা আসলে কিসের ইয়ে জানেন? এটা কিন্তু আসলে পানির কাদা না, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস এবং অয়েলের, তেলের থেকে তৈরি হয়েছে এই কাদা। এই যে ভিজা ভিজা দেখতেছেন যেটা ইউজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তেলের। আর পরবর্তী যেটা আসতেছে এটা হচ্ছে গ্যাস। এরকম অনেক আছে এখানে। আমাদের গ্রামের জমির আশেপাশে যখন কাদামাটি থাকে, আসলে মনে হয় যেন নিচে মাছ বা কোনো প্রাণী আছে, এরকম মনে হতো আমাদের। এইখানকার ব্যাপারটা হচ্ছে আলাদা। এখানে আগুন লাগিয়ে দিলে কিন্তু আগুন জ্বলবে, বাট আগুন লাগিয়ে দিলে আমরা এই বডি এটা দেখতে পাবো না। এইখানে দেখেন একটা এরকম ধরনের অনেক আছে। এই যে দেখেন সামনের দিকগুলা আরো অনেক আছে এখানে। তারপর ওই যে দূরে এখানে পর্যন্ত। আপনারা হয়তো একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন না, এই কাদা দিয়ে কিন্তু গোসলও করে মানুষ। এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কিন্তু আমি যে জায়গাটাতে গোসল করি, এই জায়গাটা একটু দূরে, ওই জায়গাটাতে নিয়ে যাওয়া একটু ইম্পসিবল। কারণ হচ্ছে পুরা বৃষ্টিতে পুরা দেখেন কি অবস্থা হয়েছে, এটা দিয়ে হাঁটাই ইম্পসিবল ওইদিকে যাওয়া। তারপর
তারপরে এখানে মানুষ গোসল করে মানে শরীরে কাদামাটি লাগায়, মানে একবারে কাদার ইয়ের মধ্যে নেমে যায়, নেমে তারপরে শরীরে লাগিয়ে তারপরে আবার এখানে গোসল করারও ব্যবস্থা আছে, যে মানুষ শরীর ধোয়ার জন্য এখানে ধোয়। সো ব্যাপারটা একটু আপনারা দেখেন। আর এই জায়গাটা আসলে মোটামুটি একটু গরম হয়। তো আমি তো এখন গ্লাভস পরে আছি, আর ঠান্ডাও আমি এখানে টাচ করতে পারবো না, আবার দুবার পানি খুঁজতে হবে। তো এই জায়গাটা নাকি, কারণ যেহেতু গ্যাস এরিয়া তারপর তেল এরিয়া, এই কারণে এই জায়গাটা নাকি গরম হয়। এই যে ভোটটা যে আসতেছে এই ইয়েটা নাকি একটু গরম ভাবের মতো হয়, গরম। এই যে দেখেন জ্বলন্ত। সো এখন তো বুঝতে পারতেছেন যে এটা যদি জ্বালায় যে ইয়েটা এটা আর আসবে না, ঠিক আছে। এই কারণে এখানে আগুন জ্বালানো অবস্থায় দেখা যায় না। সো একজনে ও সিগারেট খাচ্ছিল, ওর লাইটার দিয়ে তারপরে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। সো এটা আবার বাতাসের কারণে হয়তো বা এটা নিভে যাবে যে কোনো মুহূর্তে। গাইজ, আমি এই মুহূর্তে কোথায় আছি বলতে পারবেন? আমার পেছনে দেখতেছেন যে লেখাটা ইয়ানাডাক, এটার মানে হচ্ছে ল্যান্ড অফ ফায়ার। যে আজারবাইজানকে যে ল্যান্ড অফ ফায়ার বলা হয় এই যে এইগুলার কারণে, এই যে এইগুলো, এটা হচ্ছে ন্যাচারাল ফায়ার। এই জায়গাটা সহ আরো 7টা প্লেস ছিল। সো টোটাল মিলিয়ে হচ্ছে 8টা জায়গাতে এরকম ধরনের ফায়ার হতো। এটা যেগুলোর নামই ছিল হচ্ছে ফায়ার মাউন্টেন। সো এটা হওয়ার কারণ হচ্ছে ন্যাচারাল গ্যাস। সো এই যে মাউন্টেনটা, এটার নিচে ন্যাচারাল গ্যাসের খনি আছে এখানে। আজকে ওয়েদারটা দেখেন, ওয়েদারটা কিন্তু ক্লাউডি এবং কি বৃষ্টিও হয়েছে এখানে। এই যে দেখেন পানি পড়ে আছে, বৃষ্টির পানি এগুলা, কিন্তু এখানে আগুন জ্বলতেছে 24/7, 365 দিন বা 366 দিন সব সময় এখানে আগুন জ্বলে, কোনো সময় নেবে না। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান আসুক, সুনামি আসুক, স্নোফল হোক, যেই কোনো ওয়েদারে এখানে আগুন জ্বলতে থাকবে। হাজার হাজার বছর ধরে জ্বলে আসছে। উপরওয়ালার রহমতে আরও অনেক বছর হয়তোবা জ্বলবে, সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারবে। 3টা বেজে গেছে, এখন পর্যন্ত খাবার হয় নাই। সো পেটেও অনেক খিদা লেগেছে। সকালে যাই হোটেল থেকে বেরোবার সময় হোটেলের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওইটা খেয়েছিলাম, আর মাঝখান দিয়ে আর কোনো কিছু খাওয়া হয় নাই, শুধু পানি ব্যতীত। সো অনেক খিদা লেগেছে। একটা রেস্টুরেন্টে এখানে এসে বসছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশটা। এখানকার যে ইন্টেরিয়ার, যে ডিজাইন, ডেকোরেশনটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখন ট্রাই করবো এখানকার কোনো লোকাল ডিশ খাবার জন্য। মেনুটা আসলে তারপরে হয়তো বলতে পারবো যে কোনটা ট্রাই করা যায়। ট্রাই করেছিলাম এখানকার যে ফেমাস যে ডিশগুলো আছে, এটা হচ্ছে ডলমা। তারপর এটা বয়েলড মিট আর কি, বিফের উপরে পাতা পেঁচানো, পাতা দিয়ে পেঁচে সিদ্ধ করা, মানে বয়েলড, ঠিক আছে এটা। তারপরে এখানে হচ্ছে পোলাও অর্ডার করেছিলাম, পোলাও, এটাকে বলে পোলাও। আর সাথে হচ্ছে মিট, মানে বিফের তরকারি আর কি, সাথে কিছু ইয়ে দিয়ে। তবে এরকম মশলা জাতীয় আমাদের দেশীয় এরকম পোলাও বা এরকম ধরনের খাবার এখানে খুব কমই পাওয়া যায়, বিরিয়ানি ব্যতীত। বিরিয়ানি বলতে ওই যে ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি আর কি। তো এটা খেয়ে দেখি এটা টেস্ট কেমন। ওরকম ধরনের কোনো ফ্লেভার বলতে যে পাতাটা দিয়েছে, পাতাটার ফ্লেভার আসতেছে। আর বিফ এটা বয়েল করা, তো আর কোনো মশলা নাই, কোনো ধরনের মশলা নাই, শুধু লেমন দিয়ে দিয়েছে। আর উপরে লাল লাল জাতীয় যে ইয়েগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লাল জাতীয় কিশমিশ। এমনিতে কোনো স্পেশালিটি নাই টেস্টের মধ্যে, আমাদের দেশের যেরকম তারা খায় কোন মজা সেটা জানি না। সো ডলমা সাধারণত তারা যেভাবে, আমি যেটা অ্যাডভার্টাইজে দেখছি সেটা হচ্ছে স্টাফড ভেজিটেবল আর সাথে হচ্ছে কাবাব। তো এটা কোন ধরনের কাবাব সেটাও আমি জানি না, এটাকে কাবাব না অন্য কিছু, নো আইডিয়া। কারণ যেরকম কাবাব তো হয় যেটা হচ্ছে বার্ন রোস্টেড টাইপের, তো এটা কোন কাবাব বুঝলাম না কিছু। এটা কোনোভাবে খাওয়া সম্ভব না, কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে খাসির মাংস। আমি মনে করছিলাম যে গরুর মাংস মনে হয়, আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করি না খাসির মাংস হয় বা খাসির মাংস ঠিক মতো বয়েলড হয় নাই, গন্ধ রয়ে গেছে। খাসির মাংস গন্ধ থাকলে কিন্তু
খাওয়া ইম্পসিবল। আমি তো একেবারেই পারি না, সেজন্য আমি খাসির মাংস খুব কমই খাই। আমি যদি জানতাম যে এর ভিতরে খাসির মাংস, তাহলে আমি অর্ডারও করতাম না। কনফার্ম না হয় যেটা প্রপার বয়েল পাখি, সেটা কোন ধরনের কাবাব হলো আর কোন ধরনের ডলমা হলো, আই ডোন্ট নো। তো আমার টোটাল বিল আসছে হচ্ছে 39 পয়েন্ট সামথিং। পোলাও I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious, mysterious. সাথে গুড়, গুড়ের চা। যে গুড় দিয়ে খাবো চিনির জায়গা, অনেক ভালো। চিনি না খাওয়াই বেটার, গুঁড়ো না খাওয়া বেটার। সুইট জাতীয় জিনিস, বিশেষ করে সুগারি জিনিস ছেড়ে দেওয়াটাই বেটার, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা আসছি এখন আমাদের সেকেন্ড লাস্ট প্লেসে। এটার নাম হচ্ছে এতেশগা টেম্পল। এইখানকার লোকজন একসময় আগুন পূজা করতো, আর বিশেষ করে যখন ভারতীয়রা ইউরোপে বিজনেস করার জন্য আসতো, তখন এখানে তারা এখানে থেকে পূজা টুজা করতো, তো আগুনের পূজা করতো আর কি। 700 সেঞ্চুরিতে এই টেম্পলটা বানানো হয়েছিল। তার কয়েক বছর পরে এই টেম্পলটাকে আবার ভেঙেও ফেলা হয়। 17 সেঞ্চুরিতে ইন্ডিয়ানসরা যখন ইউরোপে বিজনেসের কাজে যেত, তখন আবার এই টেম্পলটাকে দাঁড় করায়। Guys, right now we are our last location. That's Hyder Aliyev Center. You can I love Baku. The signature here before the building. এটা হচ্ছে Hyder Aliyev Center. So এটার ভিতরে হচ্ছে এটা কালচারাল সেন্টারও বলে, বাকু অ্যান্ড আজারবাইজান। সো এটার ভিতরে অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আই ডোন্ট নো আমার লাকটা কেমন, কারণ হচ্ছে মাত্র পৌঁছালাম, এখন তো প্রায় বেজে গেছে 5টার উপরে। তো এটা আজকে রবিবারে 5টার সময় বন্ধ হয়ে যায়, শনিবারে 5টার সময় বন্ধ হয়ে যায়, সোমবারে এটা বন্ধই থাকে সারাদিন, সোমবারে এটার জন্য হলিডে। সো এমন এক সিচুয়েশন যে এটার ভিতরে যে যাবো গিয়ে দেখাবো ওই এটা করতে পারতেছি না। এটার ভিতরে অনেক কিছু আছে, কালচারাল অনেক কিছু আছে। তারপর এখানে একটা গাড়ির আছে, অনেক পুরানা আমলের ব্র্যান্ডেড যে স্টাইলিস্ট গাড়িগুলা, ওই গাড়িগুলার মিউজিয়ামও আছে। পুরানা ব্র্যান্ডেড যত গাড়ি আছে সোভিয়েতের আমলের, তার আগের অনেক কিছু ছিল এখানে। বাট আনফরচুনেটলি ওই জায়গাটা যেতে পারবো না, বাহিরটা শুধু এক্সপ্লোর করতে পারবো। আমি একেবারে উপরে চলে আসছি, একেবারে ক্লোজ। বিল্ডিংটার ডিজাইনটা একটু দেখেন, ও মাই গড। আর এখানে একটা স্থাপনা আছে, এই স্থাপনাটাও অনেক সুন্দর, গর্জিয়াস। সো বাই দ্য ওয়ে আরেকটা কথা যেটা না বললেই নয়, এই বিল্ডিংটা আর্কিটেক্ট করেছে এক ইরাকি নারী, হ্যাঁ ইরাকি মুসলিম নারী, নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। সো দেখেন মানে কতটুকু ব্রেন নিয়ে ও এই বিল্ডিংটা আর্কিটেক্ট করেছে। মানে এই বিল্ডিংটার আর্কিটেকচারটার যত গুণ, যেমন দেখেন এই বিল্ডিংটার মধ্যে পুরোটা কিন্তু রাউন্ড শেপের, এইটার মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো কর্নার দেখতেছি না আমি। পুরোটা বিল্ডিং জুড়ে হচ্ছে পুরোটাই রাউন্ড, কোনো জায়গায় একেবারে এটা যে কর্নার আছে এরকম কোনো ইয়ে নাই, যেখানে শেষ হয়েছে এইখানেই বাস। কিন্তু বাকিটা জুড়ে পুরোটাই হচ্ছে রাউন্ড শেপের, একেবারে স্ট্রেইট, কোনো টার্ন নাই। এবং কি ভিতরে আমি শুনেছি যে এটার ভিতরে যে ফ্লোরগুলো আছে এগুলোর মধ্যেও কোনো কর্নার নাই। বাট আনফরচুনেটলি যেতে পারতেছি না, সেটা হচ্ছে দুঃখজনক, কারণ এখন তো হচ্ছে টাইম আপ, কালকে হচ্ছে বন্ধ, আর কালকে আফটারনুন আমি শেষ বিকেলে আমি চলে যাব ব্যাক টু দুবাই। হায়দার আলিভ সেন্টারের পাশে এখানে একটা বিউটিফুল বিল্ডিং আছে, ওইটাও গ্লাসের, এবং কি গ্লাসের সাথে সাথে লাইটিংও করা অনেক সুন্দর। সো এটার নাম হচ্ছে বাকু কনভেনশন সেন্টার।
সো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। এটাই ছিল লাস্ট লোকেশন, হায়দার আলিফ সেন্টার। সো আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে অনেকগুলো প্লেস ভিজিট করলাম, মোটামুটি দিনটা আজকে ভালোই গিয়েছে। আজকে ছিল ডে 3 ভিডিও, বাকু সিটি, ক্যাপিটাল অফ আজারবাইজান। প্রায় 7.5 থেকে 8 ঘন্টার ট্যুর ছিল। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের আজকের ট্যুর যে বুকিং করেছি সেটার বাইরে আমাদের আরো 55 মান্নাত অ্যাডিশনাল দিতে হয়েছে, কারণ এইখানে এন্ট্রি, ওইখানে তারপরে মাঠ ব্যালকানিওসে গেলাম অন্যার একটা গাড়ি করে। সো সেগুলোর জন্য আলাদা আমাদেরকে অ্যাডিশনাল দিতে হচ্ছে 55 মান্নাত। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। গাইজ আনফরচুনেটলি ডে 3 পরে ডে 4 এর ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না, বিকজ অফ আজকে সকাল থেকে এখন বাজে হচ্ছে 12টা। আমি সেই সকাল থেকে অপেক্ষা করতেছি, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, বাহিরে যাওয়া ইম্পসিবল, এবং কি অনেকগুলা প্লেস, যে জায়গাগুলো আমার আজকে ভিজিট করার কথা, মোস্ট অফ দ্য প্লেস আজকে বন্ধ, যার কারণে ডে 4 এর ভিডিওটা আর করা হচ্ছে না। আমাকে কিছুক্ষণের মধ্যেই রওনা হতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমার ফ্লাইট হচ্ছে বিকাল 5টায়, শেষ বিকালের দিকে। হোটেল থেকে চেক আউট করবো 1টার দিকে, বাকু এয়ারপোর্টে পৌঁছাতে হয়তো 2টা বা 2:45 বেজে যেতে পারে। ডে 4 এর ভিডিওটা শুট করতে না পারে আই এম ফিলিং ভেরি ব্যাড, বাট হোয়াট টু ডু, কারণ ওয়েদারের সাথে তো আর কারোর কোনো হাত নাই। দেখা হবে দুবাইতে উইথ আজারবাইজান ট্যুর আইটিনারির সাথে। ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবেন না, লাইক দিতে বলবেন না, কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সো আল্লাহ হাফেজ, সি ইউ ইন দুবাই।